পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে বললেন নুরুল হক নূর। ভারত পাকিস্তানের সমস্যা অন্যদের প্রভাবিত করা উচিত না, সার্ক নিয়ে ইউনূস। জানাবো ভারত বাংলাদেশ ট্রেন সার্ভিস আর চালু হবে। আবু সাইদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে আলটিমেটাম। এবং সর্বশেষ জানাবো মির্জা আজমের ব্যাংক হিসাবে 907 কোটি টাকার লেনদেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে বললেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবহন সেক্টর নতুন মাফিয়ারা দখল করেছে। বিগত সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি একইভাবে পরিবহন সেক্টরের মাফিয়াদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। তিনি বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। আমরা বারবার বলছি, শুধু ভোটের জন্য মানুষ জীবন দেয়নি, তাই সবকিছু শৃঙ্খলা ফেরাতে হবে। তিনি বলেন, টিআইবি এই বছরের শুরুতে একটা রিপোর্টে বলেছিল প্রতি বছর পরিবহন খাত থেকে 1060 কোটি টাকা চাঁদা আদায় করে। সেই চাঁদার ভাগ গণভবনের নেতা থেকে ফুটপাতের নেতারাও পান। ফ্যাসিবাদের পতন হয়েছে, সে দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না। আমাদের অবস্থান চাঁদাবাজদের বিরুদ্ধে। চাঁদাবাজ মাফিয়ারা কোনো দলের নন, তারা সুবিধাভোগী। তিনি আরো বলেন, পরিবহন মালিক সমিতিতে যেন প্রকৃত মালিকরা নেতৃত্বে থাকে, সেজন্য নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে। একই সঙ্গে কোনো দুর্বৃত্ত যেন নেতৃত্বে আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকাকে যানজট মুক্ত করার জন্য কত পরিকল্পনা করা হলো, কিন্তু বাস্তবে কিছুই না। প্রতিদিন যানজটে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ব্যবস্থা নিন। নুরুল হক নূর বলেন, সয়াবিন তেলের দাম 1 লাফে 8 টাকা বাড়িয়েছে। তেল সিন্ডিকেটকারীরা পরিকল্পিতভাবে মাল সরিয়ে সয়াবিন তেলের এক সংকট তৈরি করেছে। সরকার সিন্ডিকেটের কাছে যদি জিম্মি হয়, তাহলে সামনে আরো সিন্ডিকেট তৈরি হবে। এই সরকার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দাম বাড়িয়েছে। সরকারের উচিত তেল আমদানি করা কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। গণ অধিকার পরিষদের উচ্চতম পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয় আবু হানিফ বলেন, ফ্যাসিবাদের পতন হওয়াও পর পরিবহন খাতে নৈরাজ্য থেমে যায়নি, শুধু সিন্ডিকেটের হাত বদল হয়েছে। এখনো একটা বিশেষ গোষ্ঠী পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। কোনো রাজনৈতিক পরিচয় যেন পরিবহন সেক্টরে আধিপত্য প্রভাব না করতে পারে, সেজন্য মালিক শ্রমিকদের সমন্বয়ে পরিবহন মালিক সমিতির কমিটি গঠন করবে। ভারত পাকিস্তানের সমস্যা অন্যদের প্রভাবিত করা উচিত না, সার্ক নিয়ে ইউনূস। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে সক্রিয় না করার পেছনে ভারত পাকিস্তানের মধ্যকার সমস্যা দায়ী বলে মনে করছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বলেছেন, দেশ দুটির সমস্যা অনেক দেশকে প্রভাবিত করা উচিত না। দক্ষিণ এশিয়ার দেশগুলো ক্যান্সার বিশেষজ্ঞদের সংগঠন সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির প্রতিনিধিদের সঙ্গে এক ভার্চুয়ালি বৈঠকে তিনি এমন মন্তব্য করেন বলে সরকার প্রধানের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সরকারি বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যুক্ত হন ইউনূস। সার্ককে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে দক্ষিণ এশীয় দেশগুলোর লাভবান হবে উল্লেখ করে তিনি বলেন, সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না। আমি মনে করি দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলো প্রভাবিত করা উচিত না। ইউনূস বলেন, প্রতি বছর দক্ষিণ এশীয় নেতারা যদি সাক্ষাৎ করেন, একই সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে আমরা একসঙ্গে আছি। এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। ভারত বাংলাদেশ ট্রেন সার্ভিস আর চালু হবে, ধোঁয়াশা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী বন্ধন মিতালি এক্সপ্রেস সার্ভিস। 5 মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে ভারতের মাটিতে ফিরেছে মিতালি এক্সপ্রেস। বাংলাদেশের ইঞ্জিন ট্রেনের বগিগুলোকে সীমান্ত পার করে ভারতে নিয়ে আসা হয়। হলদিবাড়ি স্টেশনে পৌঁছানোর পর সেই ইঞ্জিন ফিরে যায় বাংলাদেশে। এরপর হলদিবাড়ি থেকে ফাঁকা বগিগুলোকে ইঞ্জিনের সাহায্য নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্রসঙ্গে হলদিবাড়ি স্টেশনের স্টেশন মাস্টার অমিত তেওয়ারি সংবাদ মাধ্যমকে জানান,
ট্রেনের বগিগুলো এসেছে, ট্রেনের সব কামরাই অক্ষত রয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক প্রতিহিংসার প্রভাব পড়েনি কোনো বগিতে। মিতালি এক্সপ্রেস ভারত বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রেন হিসেবে পরিচিত। গত মঙ্গলবার কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে ফিরে আসে এই ফাঁকা ট্রেনটি। গত 17 জুলাই ছিল মিতালি এক্সপ্রেসের শেষ যাত্রা। তারপর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ট্রেনটি আর চলাচল করেনি। বিশেষ করে কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে ট্রেনটি বন্ধ হয়ে যায়। তবে এবার দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর মিতালি এক্সপ্রেস আবার ভারত ফিরে এসেছে, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মিতালি এক্সপ্রেসের রুট ছিল নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা স্টেশন পর্যন্ত। জুলাইতে ঢাকায় সরকার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের বাস পরিষেবা কিছুদিন বন্ধ থাকার পর তাও সচল হয়েছে। কলকাতা বা দিল্লির সঙ্গে আকাশপথ পুনর্বহাল হয়েছে, ঢাকা বিমানবন্দরের যোগাযোগও। এমনকি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার পূজার আগে ইলিশও পাঠিয়েছিল ভারতে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে দুদেশের রেল যোগাযোগ পরিষেবা বন্ধ হয়ে যায়। 19 জুলাই থেকে বন্ধ কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস। 20 জুলাই থেকে বন্ধ কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ে অনুরোধে জুলাই মাসে এই দুটি রুটের ট্রেন বন্ধ হয়েছিল। তবে ফলে অসুবিধায় পড়েছেন দুই দেশের সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ। এদের কেউই চাইলেই বিমানে সফর করার সামর্থ্য রাখে না। এদিকে বাসে যাত্রা রোগীদের ক্ষেত্রে কষ্টকর। 21 নভেম্বর এ বিষয়ে এসেছিল নতুন বিজ্ঞপ্তি, যাতে জানা গিয়েছিল ফিরলেই চলবে ট্রেন। আবু সাইদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম। বৈষম্য বিরোধী আন্দোলনের রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন। শিক্ষার্থীরা বলেন, গত 16 জুলাই আবু সাইদ শহীদ হওয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। অথচ আবু সাইদ হত্যার 4 মাস পেরিয়ে গেলেও আসামিদের ধরতে ব্যর্থ হয়েছে প্রশাসন। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ হত্যার আসামিদের কেন এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, এটি যে একটি পুলিশি হত্যাকাণ্ড সেটি দিনের আলোর মতো পরিষ্কার। অথচ 2 জন পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হলেও ঊর্ধ্বতন সব পুলিশ কর্মকর্তাই এখন ধরাছোঁয়ার বাইরে। এ সময় হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ যারাই জড়িত থাকুক তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। মির্জা আজমের ব্যাংক হিসেবে 907 কোটি টাকা লেনদেন। সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলিয়ার 80টি ব্যাংক হিসেবে 907 কোটি 66 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের মামলায় অভিযোগ আনা হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন ও সহকারী পরিচালক মোহাম্মদ ফেরদৌস রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন বলে জানা গেছে। এছাড়াও আসামি মির্জা আজম তার নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে 13টি ব্যাংক হিসাবের মাধ্যমে ঋণ উত্তোলন করেছেন। 13টি ব্যাংক হিসাবে অক্টোবর পর্যন্ত তিনি 299 কোটি 28,79,485 টাকা উত্তোলন করেছেন এবং 300 কোটি 37,79,854 টাকা জমা দিয়েছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলিয়ার নামে বিভিন্ন ব্যাংকে 23 কোটি হিসাবের বিপরীতে এফডিআর হিসেবে 70 কোটি 40,49,765 টাকা পাওয়া গেছে। মির্জা আজম ও দেওয়ান আলিয়া সহ তার